আমি প্রতি মাসে আমার মাকে 15 লাখ টাকা পাঠাতাম, শুধু এই জন্য যেন আমার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পর ঠিকভাবে যত্ন পায়। কিন্তু একদিন হঠাৎ করে বাড়ি ফিরে আমি তাকে দেখলাম নীরবে পচা ভাতের সাথে মাছের মাথা আর কাটা মিশিয়ে খাচ্ছে। আর এরপর যা জানলাম সেটা আরো ভয়ঙ্কর। সেদিন দুপুরে হঠাৎ অফিসে বিদ্যুৎ চলে যায়, তাই আমাদের বস সকাল 11টার মধ্যে সবাইকে ছুটি দিয়ে দেন। আমি ভাবলাম এটাই ভালো সুযোগ, আজ স্ত্রীকে একটু সারপ্রাইজ দেব। ওয়াদালাহরায় ফেরার পথে আমি সান হুয়ানদের ডিওস মার্কেটের কাছে থামলাম এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার জন্য বিদেশি দুধের একটি কার্টন কিনে নিলাম, যাতে সন্তান জন্মের পর তার শরীর দ্রুত শক্তি ফিরে পায়। মনে মনে ভাবছিলাম দুধটা দেখে সে নিশ্চয়ই হাসবে। ভাবতে আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু বাড়িতে পৌঁছে দেখি সামনের দরজাটা একটু খোলা। ভেতরে ঢুকে অদ্ভুত এক নীরবতা টের পেলাম। ভাবলাম হয়তো বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, আর আমার মা হয়তো আগের মতোই বাইরে কোথাও হাঁটতে গেছে বা প্রতিবেশীদের সাথে গল্প করেছে। আমি আস্তে করে ভেতরে ঢুকে টেবিলে দুধটা রেখে রান্নাঘরের দিকে গেলাম স্ত্রীর জন্য কিছু গরম করে দেব বলে, কিন্তু রান্নাঘরের দরজায় পৌঁছে আমি থমকে দাঁড়ালাম। মীরা টেবিলের সামনে ঝুঁকে বসে আছে, তার হাত খুব দ্রুত নড়ছে, যেন সে তাড়াহুড়া করে কিছু খাচ্ছে। তার সামনে একটা বড় বাটি, সে এত তাড়াহুড়া করে খাচ্ছিল যেন ঠিকমতো চিবাচ্ছিল না, প্রায় গিলে ফেলছিল প্রতিটা লোকমা। তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল, মাঝে মাঝে হাত দিয়ে চোখ মুছছিল, আর প্রতি কয়েক সেকেন্ড পর পর সে দরজার দিকে চাকাচ্ছিল, যেন কেউ তাকে ধরে ফেলবে এই ভয়ে। আমি ভ্রু কুঁচকে গেলাম। সে এমন লুকিয়ে খাচ্ছে কেন? সে কি এমন কিছু খাচ্ছে যা খাওয়া তার উচিত নয়? আমি দ্রুত ভেতরে ঢুকে একটু কঠিন স্বরে বললাম, তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? আবার কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? মীরা এতটাই চমকে উঠল যে তার হাত থেকে চামচটা মেঝেতে পড়ে গেল। আমাকে দেখে তার মুখের সব রং উধাও হয়ে গেল। সে তাড়াতাড়ি বাটিটা হাত দিয়ে ঢাকার চেষ্টা করে কাপা কণ্ঠে বলল, নিলয়, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? আমি তো শুধু দুপুরের খাবার খাচ্ছিলাম। আমি কিছু বললাম না, শুধু হাত বাড়িয়ে তার কাছ থেকে বাটিটা নিয়ে নিলাম। আর ভেতরে তাকাতে আমার বুকটা যেন ধপ করে নেমে গেল। ওটা কোনো স্বাভাবিক খাবার ছিল না, শুধু পুরনো ভাত আর সাথে শুকনো মাছের মাথা আর ধারালো কাটা মিশিয়ে রাখা এমন খাবার যা মানুষকে দেওয়াও যায় না। আমার শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। আমি তো প্রতি মাসে আমার মাকে 15 লাখ টাকা পাঠাই, যাতে সন্তান জন্মের পর আমার স্ত্রীকে ভালোভাবে দেখাশোনা করা হয়। তাহলে কেন আমার স্ত্রী লুকিয়ে এমন খাবার খাচ্ছে? সেই মুহূর্তে আমার মনে এক ভয়ঙ্কর সন্দেহ জন্ম নিতে শুরু করলো। মীরা মেজের দিকে তাকিয়ে বসে আছে, তার কোলে আমাদের 15 দিনের মেয়ে ঘুমিয়ে। আমি মীরার মুখের দিকে তাকালাম। সে মুখ তুলল না, কিন্তু তার চোখের কোণ দিয়ে একটা অশ্রু গড়িয়ে পড়লো, যেটা সে মুছতেও গেল না, যেন সে আর মোছার শক্তি পাচ্ছে না। আমার মাথার ভেতর তখন একটাই কথা ঘুরছিল, প্রতি মাসে 3 মাস ধরে মোট 45 লাখ টাকা আমি আমার মাকে পাঠিয়েছি, শুধু এই বলে যে মীরা সন্তান জন্ম দেবে। তাকে ভালোভাবে রেখো, ভালো খাবার দিও, বিশ্রাম নিতে দিও। আর এই মুহূর্তে আমার স্ত্রী পচা ভাত খাচ্ছে। আমি বাকিটা টেবিলে রাখলাম। শব্দ হলো একটু। মীরা ধীরে মাথা তুললো। এটা কোথা থেকে এলো? সে ঠোঁট চেপে ধরলো। বলো। তার কণ্ঠ এলো ফিসফিসের মতো। মা দুপুরে রান্না করেছিলেন, এটাই ছিল। শুধু এইটাই? সে মাথা নাড়লো। আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমি চেয়ারটা টেনে নিয়ে তার ঠিক সামনে বসলাম। আমাকে সব বলো, আজ থেকে নয়, শুরু থেকে। মীরা প্রথমে কিছু বলতে চাইলো না। সে বলল, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি তার হাত ধরলাম। মীরা, আমার চোখের দিকে তাকাও। সে তাকালো। আমি বললাম, তুমি আমার স্ত্রী, তুমি আমার মেয়ের মা, আর তুমি এই মুহূর্তে পচা ভাত খাচ্ছিলে কাঁদতে কাঁদতে, দরজার দিকে তাকাতে তাকাতে যেন কেউ দেখে ফেলবে। তার ঠোঁট কাঁপলো, তারপর বাত ভাঙলো। সে বলল, প্রথম থেকে আমি মেক্সিকো সিটিতে থাকি কাজের জন্য, আর আমার মা ওয়াদালাহারায় মীরাকে দেখাশোনা করছেন। এটা আমি জানতাম, কিন্তু আমি জানতাম না যে আমার মা প্রতিদিন সকালে উঠে প্রথমে নিজের ঘরে গিয়ে ফোনে কথা বলেন দীর্ঘ সময় আমার ছোট বোন ফাইজার সাথে। আমি জানতাম না যে আমার পাঠানো টাকা থেকে ফাইজার বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে গত মাসে। আমি জানতাম না যে মীরা যখন বলেছিল তার ক্যালসিয়ামের ট্যাবলেট শেষ হয়ে গেছে, আমার মা বলেছিল পরে কিনবো, সে পরে আর আসেনি। আমি জানতাম না যে আমার মেয়ে জন্মের পর থেকে মীরাকে মূলত একাই থাকতে হয়েছে। আমার মা নিচতলায় থাকেন, টেলিভিশন দেখেন, প্রতিবেশীদের সাথে তাস খেলেন, আর মীরা উপরতলায় একা একটা শিশুকে সামলায়, রাত 3টায় উঠে দুধ খাওয়ায় ক্লান্ত শরীরে। আর খাবার যা রান্না হয় তা হয় আমার মা আর তার পরিচিতদের জন্য। মীরার জন্য যা থাকে তা থাকে, না থাকলে থাকে না। মীরা, তুমি আমাকে বললা না কেন? সে আসতে বলল, তুমি কাজে ব্যস্ত, আর তোমার মা তোমার মা। আমি কি বলবো? বললে তুমি কষ্ট পাবে, তোমাদের মধ্যে সমস্যা হবে। আমি অনেকক্ষণ কথা বলতে পারলাম না। আমার গলার ভেতরে কি একটা চাপা পড়ে গিয়েছিল। আমার স্ত্রী অভুক্ত থেকেছে, একা থেকেছে, কষ্ট পেয়েছে শুধু আমাকে বাঁচাতে। আমি তাকে বাঁচাতে গিয়ে টাকা পাঠিয়েছিলাম, আর সেই টাকা তাকে বাঁচায়নি। আমার মেয়ে একটু নড়লো, ছোট্ট হাত দুটো মুঠো করে আবার ঘুমিয়ে পড়লো। আমি উঠে গেলাম সোজা নিচতলায়। আমার মা সোফায় বসে টেলিভিশন দেখছিল। আমাকে দেখে একটু চমকালেন। আরে, তুই এত তাড়াতাড়ি? আমি সামনে গিয়ে রিমোটটা নিয়ে টেলিভিশন বন্ধ করলাম। তিনি কিছুটা অবাক
অবাক হলেন। কি হয়েছে মা, আমি গত 3 মাসে তোমাকে কত টাকা পাঠিয়েছি? তিনি একটু অস্বস্তিতে পড়লেন। সেটা তো সংসারের জন্য। মীরা উপরে পচা ভাত খাচ্ছে মাছের কাঁটা দিয়ে। চুপ, সে সন্তান জন্ম দিয়েছে, 15 দিন হলো। তার ক্যালসিয়াম নেই, ভালো খাবার নেই, রাতে ঘুম নেই, একা একটা শিশু সামলাচ্ছে। আমার মা মুখ সরিয়ে নিলেন। সে একটু বাড়িয়ে বলে,